আচ্ছা দেখেন রিস্ক ম্যানেজমেন্ট এটা আমাদের থার্ড চ্যাপ্টার। অলরেডি আমরা কি কি পড়েছি একটু বলেন তো। প্রথমটা চ্যাপ্টার কি ছিল? প্রথমটা ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেকেন্ড ওয়ান ছিল প্রজেক্ট লাইফ সাইকেল। দুইটা কিন্তু আমাদের ডান নাকি? জি। একটু খেয়াল করে দেখেন তো দুইটা ডান না? জি। ওকে, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা বলেন তো রিস্ক কি? রিস্ক সম্পর্কে কার ধারণা আছে? Risk is uncertainty about the future. ওকে, মানে আপনি জানেন না যে ফিউচারে কি হতে পারে কিন্তু আপনি ধারণা করছেন, তাই তো? ওকে। আচ্ছা আমাদের এই যে কিছু সময় কোনো বছর দেখবেন যে ডিজাস্টার অনেক বেশি হয়, ফ্লাড অনেক বেশি হয়, তাই না? আবার কিছু বছর দেখবেন যে এটা কম হয়। ওকে। আচ্ছা কিছুদিন আগেও কি কেউ জানতো যে বাংলাদেশের ইকোনমিক সিস্টেম এরকম হবে? এখন মার্কেট যেভাবে চলছে এটা যে হবে এটা কিছুদিন আগেও কেউ জানতো? জানতো না। আবার দেখবেন কিছুদিন পরে কি হবে সেটা আমরা জানি না। কিছু সময় দেখবেন শেয়ার মার্কেট খুব আপে থাকে, কিছু সময় খুব ডাউনে থাকে। তো এটা কি আগে থেকেই আমাদের ধারণা করতে হয় না যে কালকে কি হবে? আজকে আপনাকে ধারণা করতে হবে কালকে কি হবে। দ্যাট ইজ রিস্ক। দেখেন কি বলেছে, রিস্ক ম্যানেজমেন্ট ফোকাসেস অন আইডেন্টিফাইং এন্ড ইভালুয়েটিং রিস্ক ফর প্রজেক্ট এন্ড ম্যানেজিং देयर চান্সেস টু মিনিমাইজ দ্য ইমপ্যাক্ট অন দ্য প্রজেক্ট। খেয়াল করেন এই সংজ্ঞাটা খুব ভালো করে দেখেন তাহলে রিস্ক বুঝে যাবেন। এখানে বলেছে রিস্ক ম্যানেজমেন্ট কি, আপনি বুঝলেন যে রিস্ক কি, এবার রিস্কটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন এই সংজ্ঞাটা আপনি আমার সাথে সাথে মুখস্থ করে ফেলেন, জাস্ট কনসেপ্ট রাখবেন, ঠিক আছে? এটা দেখেন আমি সংক্ষেপে লিখছি রিস্ক ম্যানেজমেন্ট। এটা কি রিস্ক ম্যানেজমেন্ট কি বলেছে দেখেন, ফোকাসেস অন আইডেন্টিফাইং এন্ড ইভালুয়েটিং রিস্ক। এর দুইটা কাজ কি? এর দুইটা কাজ হচ্ছে আইডেন্টিফাই করবেন, ইভালুয়েট করবেন। কাকে? রিস্ককে। তাহলে কি হলো? রিস্ক ম্যানেজমেন্ট ইজ দ্য কম্বিনেশন অফ আইডেন্টিফাইং এন্ড ইভালুয়েটিং রিস্ক। আমি ওদিকে তাকাচ্ছি না, খেয়াল করেন। রিস্ক ম্যানেজমেন্ট ইজ দ্য কম্বিনেশন অফ রিস্ক আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক ইভালুয়েশন। আচ্ছা কেন করবেন এই আইডেন্টিফিকেশন? টু মিনিমাইজ, দেখেন কি বলেছে, evaluating risk for project and managing their chances to minimize the impact on the project. তাহলে এই দুটো কাজ আপনি কেন করছেন? রিস্ক মিনিমাইজ করার জন্য। কার বলেন তো? Project. এবার আমাকে বলেন, শুধু ওদিকে তাকানোর প্রয়োজন নাই, এখানে দেখেন। এক্সকিউজ মি, একটু খেয়াল করেন। এই পুরো গ্রাফ চার্টটা দেখে আমাকে একটু বলেন তো খুব সহজে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের সংজ্ঞাটা বলতে পারেন কিনা বলেন। Risk management is identifying and evaluation to evaluation of risk to minimize project to minimize the impact of this project. আচ্ছা আরেকজন বলেন তো, এদিকে আমার তাকানোর প্রয়োজন নাই, এটা দেখে বলেন। হ্যাঁ বলেন। Risk management is evaluating and identifying. আগে আইডেন্টিফাই তারপরে বলবেন। ওকে। Risk management is identifying and evaluating the risk to minimize the impact on the project. শেষ। দেখেন রিস্ক ম্যানেজমেন্টের সংজ্ঞা কিন্তু আপনি বুঝে ফেললেন, তাহলে আপনি সংজ্ঞাটাও লিখে ফেললেন, সাথে কি করলেন? আমি শর্টে একটা গ্রাফ দেখালাম, আপনারা একটু সুন্দর করে এটা ফুল ফর্মটা লিখে আপনি গ্রাফটা করেন। বলেন তো আপনাকে কেন আমি মার্ক দেব না? আপনি যদি এভাবে লিখতে পারেন আমি আপনাকে খুব ভালো মার্ক কেন দেব না? আমাকে একটা রিজন বলেন। সুতরাং কোন সাবজেক্টই আপনার অতিরিক্ত মুখস্থ বিদ্যার প্রয়োজন নাই, আগে বুঝেন কি বলছে সেটাকে গুছিয়ে লেখার ট্রাই করুন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে রিস্ক ম্যানেজমেন্ট কি। এবার দেখেন আইডেন্টিফাইং এন্ড ইভালুয়েটিং টাইপ অফ রিস্ক। এটা কি লিখেছেন? মুছে ফেলবো। যে লিখেছেন সে সবাইকে একটু হেল্প করবেন। ওকে, ম্যাম জাস্ট আরেকবার একটু বলুন। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট ইজ দ্য কম্বিনেশন অফ আইডেন্টিফাইং এন্ড ইভালুয়েটিং রিস্ক to minimize the impact of this project. আচ্ছা এবার দেখেন টাইপ অফ রিস্ক ইন প্রজেক্ট। আচ্ছা আমরা বুঝে গেলাম যে রিস্ক ম্যানেজমেন্ট মিন্স আমার আইডেন্টিফাই করতে হবে, রিস্ককে ইভালুয়েট করতে হবে। এখন আপনি যখন বুঝে গেলেন রিস্ক ম্যানেজমেন্ট এইটা, তখন আপনার প্রথম কাজ কি? রিস্ক আইডেন্টিফাই করা। তো রিস্ক আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যদি নাই চেনেন যে কোন রিস্ক কাকে বলে, আসলে কোন টাইপের রিস্ককে আমরা কিসের মধ্যে ফেলতে পারি, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনি কোনটাকে কোন ক্রাইটেরিয়ার মধ্যে ফেলবেন, তাই তো? তাহলে আমাকে ফার্স্ট ওয়ান জানতে হবে কি টাইপ অফ রিস্ক। দেখেন প্রথমটা বলেছে কস্ট রিস্ক। কস্ট রিস্ক কি হতে পারে?
escalating project cost due to low accuracy cost estimation and scope increases. ধরেন আপনি একটা সেতু বানাবেন, এই সেতুর জন্য আপনি স্পেসিফিক টাইম নিলেন কত? 2 বছর, এবং বাজেট নিলেন কত? বলেন তো একটা সেতু করতে কেমন বাজেট লাগতে পারে? 200 কোটি 200 কোটি। কি 2 কোটি 2 কোটি, আচ্ছা আমি 2 কোটি বললাম। 2 কোটি ওকে, আচ্ছা ফর এক্সাম্পল আমি 2 কোটি ধরলাম এবং আমি সময় ধরলাম কত? 2 বছর। একটু খেয়াল করেন, মিস একটু খেয়াল করেন। হ্যাঁ বলেন। আবার ফার্স্ট থেকে করব। দেখেন আপনি একটা সেতু নির্মাণ করবেন, ব্রিজ। এখন সেই ব্রিজের আপনি সময় নিলেন 2 বছর। 2 বছরের মধ্যে আপনি প্রজেক্টটা শেষ করবেন। এটা কিন্তু আপনার একটা প্রজেক্ট। এই যে ব্রিজটা করবেন এটা কি একটা প্রজেক্ট বিকজ ইট এখানে হ্যাজ এ আপনি- বিগিনিং এন্ড হ্যাঁ, এন্ডিং। বিগিনিং এন্ডিং আছে কারণ আপনি 2 বছরে শেষ করবেন। স্পেসিফিক বাজেট নিলেন কত? 2 2 কোটি। crores। এখন ধরেন আপনার এখানে সময়টা বেড়ে গেল, তাহলে কি সাথে সাথে আপনার বাজেট বেড়ে যাবে না? জি 2 বছরের জায়গায় আপনার 2.5 বছর লেগে গেল কোনো একটা কারণে। এই যে 2.5 বছর বেড়ে গেল, সেখানে কি আপনার বেশি লোক খাটানো লাগছে? বলেন তো, এমপ্লয় কি বেশি লাগবে না? এমপ্লয় বেশি লাগবে। আপনার কি বাজেট বেশি লাগবে না? লাগবে। অপারেশন কস্ট বেশি লাগবে না? সবকিছু বেড়ে যাবে। সবকিছু বেড়ে যাবে। আলটিমেটলি কি হলো? আপনার প্রজেক্টের কস্ট রিস্ক বেড়ে গেল। এইবার আপনি পুরো সংজ্ঞাটা পড়েন, কি বলেছে? Cost risk usually escalating project cost due to low accuracy cost estimation and scope increases. এই যে সময় বেড়ে গেল তার মানে কি স্কোপটা বেড়ে গেল না? দেখেন সময় বেড়ে যাওয়ার ফলে আপনার কর্মী বেশি নিয়োগ দেওয়া লাগছে, বাজেট বেশি লাগছে, অপারেশন কস্ট বেশি হচ্ছে, আরো অনেক ধরনের করাপশন চলে আসছে। এই যে আমার স্কোপটা বেড়ে গেল তার মানে কি আমার কস্ট রিস্ক তৈরি হলো, এবং এটার মাধ্যমে আপনার কি প্রমাণ হলো বলেন তো? আপনার কাজের মধ্যে অ্যাকিউরেসি কম। তাহলে কিসের কারণে আপনার কস্ট রিস্ক হতে পারে? লো অ্যাকিউরেসি এন্ড কি বলেন? লো অ্যাকিউরেসি এন্ড স্কোপ ইনক্রিজ। দেখেন লো অ্যাকিউরেসি এন্ড স্কোপ ইনক্রিজেস। তাহলে লিখতে পারবেন না? যদি স্পেসিফিক্যালি স্কোপ ইনক্রিজ মানে আমি বুঝি না। স্কোপ মানে দেখেন আপনি ধরেন একটা ব্যবসা করেন, এটা হচ্ছে আপনার একটা কোম্পানি প্রজেক্ট বা একটা কোম্পানি। এখন এই কোম্পানিতে যখন একটা প্রোডাক্ট থাকবে তখন স্কোপ কেমন? আর যখন আপনার 3টা-4টা প্রোডাক্ট আপনার থাকবে তখন স্কোপ ভালো। তখন কি স্কোপ বেশি হবে না? এটাই এক প্রকার হচ্ছে শাখা প্রশাখা বলতে পারেন, বা কি বলে মাধ্যম বলতে পারেন, যেদিকে আপনি হাত পা বাড়াতে পারবেন। ঠিক আছে, কস্ট রিস্ক ক্লিয়ার? ওকে। সেকেন্ড ওয়ান দেখেন প্রোগ্রাম রিস্ক অর ক্যালেন্ডার রিস্ক। আপনার মাঝখানে খেয়াল করেন ক্যালেন্ডার রিস্ক। এখানে আমি আপনাকে বলেছিলাম না সময় বেড়ে যাওয়া, এই সেম কথা। আপনার কোনো প্রজেক্টের যদি কোনো কারণে আপনি 2 বছর নিতে যাচ্ছেন, সে 3 বছর হয়ে গেল, মানে টেকস লঙ্গার মানে লঙ্গার হয়ে গেল, আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন তার চাইতে বেশি হয়ে গেল, আপনার অ্যাকচুয়াল যেই প্রজেক্টের টাইমটা সেটা বেশি হয়ে গেল। দ্যাট মিন্স আপনার কি রিস্ক তৈরি হতে পারে? প্রোগ্রাম রিস্ক। তাহলে আপনি যখন কোনো প্রজেক্ট হাতে নেবেন তখন কি অবশ্যই আপনাকে প্রোগ্রাম রিস্কটা চিন্তা করতে হবে, কারণ যে কোনো কারণে আপনার সময় বেড়ে যেতেই পারে, তাই তো? ওকে। থার্ড ওয়ান দেখেন অপারেশনাল রিস্ক। অপারেশনাল রিস্ক কি? ধরেন এটা হচ্ছে আপনার একটা কোম্পানি বা একটা গার্মেন্টস। এই গার্মেন্টসের কাজগুলো কিভাবে হয় বলেন তো? আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে না? আমি বলেছিলাম যে গার্মেন্টসে যে হচ্ছে আপনার একটা শার্ট সেলাই করছে, সে কি সুতা কাটছে? না, সে আরেকটা ডিপার্টমেন্টে দিয়ে দিচ্ছে কি সুতা কাটার জন্য, আরেকটা ডিপার্টমেন্টে কি দিয়ে দিচ্ছে বোতাম লাগানোর জন্য, মানে বাটন লাগানোর জন্য। আরেকটা ডিপার্টমেন্ট কি করছে? সেটা কোয়ালিটি কোয়ালিটি এনশিওর করছে, কোয়ালিটি এনশিওর করছে যে কোথাও বড় সুতো আছে কিনা, কোথাও সুতা বের হয়ে আছে কিনা, কোথাও সাইজের সমস্যা আছে কিনা। এটা কমপ্লিট করে কি করছে? তাকে প্যাকেজিং করছে। প্যাকেজিং করার পরে কি করছে? তাকে গাড়িতে তোলার জন্য আবার কিছু লোক কাজ করছে, মানে মালটাকে লোড করার জন্য। লোড করার পরে ড্রাইভার কি করছে? ট্রান্সপোর্টেশন করছে। এরপরে মালটাকে আবার অন্য কেউ আনলোড করছে। চিন্তা করে দেখেন কতগুলো ডিপার্টমেন্ট একসাথে কাজ করে। যখন এই পুরো ডিপার্টমেন্টের পুরো কাজের মধ্যে কোনো একটা ঝামেলা হয়ে যাবে, কোনো একটা ইমব্যালেন্স হয়ে যাবে, পুরো অপারেশনের মধ্যে একটা কি ইমব্যালেন্স হয়ে যাবে, তখন কি রিস্ক তৈরি হতে পারে? অপারেশনাল রিস্ক। ধরেন আপনার মাল লোড করার সময় বেশি টাইম লাগবে, তাহলে কি আপনার ট্রান্সপোর্টেশন হওয়ার পরে মালটাকে আনলোড করা পর্যন্ত সময়টা বেশি হয়ে যাবে না? বেশি হয়ে যাবে। ধরেন আপনার ডিপার্টমেন্টগুলো এরকম, ধরেন হরাইজন্টাল না, এটা হচ্ছে ভার্টিক্যাল, আর এটা কি হরাইজন্টাল। এখন আপনার ডিপার্টমেন্টগুলো এরকম ভার্টিক্যাল, তো ভার্টিক্যাল যখন হবে তখন আমরা এই ফ্লোর থেকে এই ফ্লোরে
মালটাকে নিয়ে আসতে একটা টাইম লাগবে না? এই ফ্লোর থেকে এই নিচ পর্যন্ত নিয়ে আসতে কি শুধু মিস movement? মালটা কি আমাদের বলেন। টিচারদেরও তো আসা যাওয়া দরকার Obviously সময় দেখেন লাগবে। মুভমেন্ট বেশি করতে হবে। সো এই মুভমেন্ট যখন বেশি করবেন তখন আপনার এনার্জি বেশি খরচ হবে। এনার্জি যখন বেশি খরচ হবে তখন আপনি Efficiency প্রোডাকশন কম কমে করতে যাবে। পারবেন। এফিশিয়েন্সি কমে যাচ্ছে। সুতরাং এগুলো সবকিছু কার সাথে জড়িত? ঠান্ডা লাগবে। অপারেশনাল রিস্ক। কার সাথে জড়িত? অপারেশনাল রিস্ক। ওকে। আজকে শুধু আমরা এই টাইপস গুলোই দেখব। একটু খেয়াল করেন। আচ্ছা। কেউ একটু বাইরে যান তো, বলে আসেন এখানে ক্লাস হচ্ছে। আরে ওই ওজা একজন যান। একটু বলে আসেন ক্লাস হচ্ছে। আরে ওটা বড় পাঠাইতে হবে। ওকে। অনেক সাউন্ড হচ্ছে। ও পারবে না আমি যাই। তারপরে দেখেন মার্কেট রিস্ক। আচ্ছা, মার্কেট বলতে কি বোঝায় বলেন তো? মার্কেটের ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি? কাস্টমার একটু বলতে পারবেন? আচ্ছা, কাস্টমার বললাম। তারপর আমরা এটা একটু বুঝি, হ্যাঁ? প্রোডাক্ট বলেন তো একটা মার্কেটের ইনগ্রেডিয়েন্ট গুলো কি কি হয়? একটা আপনি হচ্ছে বলেছেন customer। কাস্টমার। প্রোডাক্ট ম্যাম সেলার তো হবে না ওকে, সেলার। হ্যাঁ, বায়ার্স এন্ড সেলার্স বোথ। তারপর কি? Distributor। বায়ার। দেন ট্রান্সপোর্টেশনটা কম্পিটিটর। কম্পিটিটর কোথায় যাবে? কম্পিটিটর। তারপর ইন্টারেস্ট রেট। কি? ইন্টারেস্ট রেট। ইনফ্লেশন। কি? ইনফ্লেশন। যখন আপনার হাতে অনেক টাকা কিন্তু আপনি কোনো জিনিস কিনতে পারছেন না, কিনতে গিয়ে দেখছেন অনেক বেশি টাকা দিয়ে আপনাকে জিনিসটা কিনতে হচ্ছে। ঠিক আছে? মার্কেটে সবার হাতে প্রচুর টাকা কিন্তু জিনিসপত্রের দাম এতই বেশি যে মানুষের বাইং পাওয়ার কমে যাচ্ছে। তখন কি হয়? ইনফ্লেশন। আচ্ছা, পলিটিক্যাল স্ট্যাবিলিটি অর ইনস্ট্যাবিলিটি, এটা কি? মার্কেটের অন্তর্ভুক্ত। এটাই চিন্তা করছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, শেয়ার মার্কেটের যে ভ্যালুটা, শেয়ার মার্কেট এটা কি? মার্কেটের অন্তর্ভুক্ত। আর কি কি হতে পারে? ইনফ্রাস্ট্রাকচার, এগুলো কি? মার্কেটের অন্তর্ভুক্ত। আর কি থাকতে পারে? টেকনোলজি, সবকিছু কি? মার্কেটের অন্তর্ভুক্ত। আরো মিস আছে। হোয়াট অ্যাবাউট দি ফাইন্যান্স? ঠিক আছে? ম্যাম ন্যাচারাল রিসোর্স থেকে আচ্ছা, ক্রেডিট। কি বলেছি? ক্রেডিট, ইন্টারেস্ট অফ ক্রেডিট, এগুলো কি? মার্কেটের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন চিন্তা করে দেখেন এই মার্কেটের অন্তর্ভুক্ত জিনিসগুলো যদি বাড়ে অথবা কমে তখন কি হবে? জেনে ফেললাম। এখন আমাকে বলেন যদি মার্কেটে এমন হয় আপনি লোন নিতে গেলেন, তখন আপনাকে খুব সহজে লোনটা দেওয়া হলো না, কারণ ইকোনমির অবস্থা ভালো না, ব্যাংক শিওর না যে আপনি এই লোনটা পরিশোধ করতে পারবেন কিনা, তখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে। এই যে ব্যাপারগুলো, এবং দেখবেন পলিটিক্যাল স্ট্যাবিলিটি নাই, পলিটিক্যাল একটা ইনস্ট্যাবিলিটি তৈরি হচ্ছে, তখন আপনি চাইলেও অন্য দেশের প্রোডাক্ট আপনি সেল করতে পারছেন না, বায়াররা আপনার দেশে আসছে না, কি করবেন আপনি তখন? এরপর দেখবেন যে এই যে ইয়ের একটা ব্যাপার থাকে, ভিসার একটা ব্যাপার থাকে। আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন তখন ভিসা যদি খুব সহজ না হয় আপনি কিন্তু চাইলেই ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। এলসির একটা ব্যাপার থাকে, যখন এলসি নিয়ে ঝামেলা হয় একটা সময়, এই যে করোনার পরে কিন্তু এলসি নিয়ে অনেক বন্ধ করে দিয়েছিল, এলসি বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে? তো এই এলসি নিয়ে যখন ঝামেলা হবে তখন আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন না। এই যে ব্যাপারগুলো, যে মার্কেটের ইস্যুগুলো, এইগুলো বাড়া এবং কমার কারণে বা সহজ এবং কঠিন হওয়ার কারণে যেই রিস্কের তৈরি হয় মার্কেট রিস্ক। সেটা কি? মার্কেট রিস্ক। তাহলে আপনি বলতে পারেন যে মার্কেট রিস্ক ইজ অল অ্যাবাউট কি? এই যে নামগুলো আমি বললাম, এই যে নামগুলো বললাম, ব্যাস আপনার মার্কেট রিস্ক শেষ। ওকে, পরেরটা দেখেন লিগ্যাল রিস্ক। লিগ্যাল রিস্ক কি হতে পারে? দেখেন অ্যারাইজেস ফ্রম লিগ্যাল এন্ড রেগুলেটরি অবলিগেশন। আচ্ছা, এই যে আপনি একটা ব্যবসা করবেন, ধরেন ছোট্ট একটা মুদি দোকান করবেন, এখন মুদি দোকানে কি প্রয়োজন হয়? ট্রেড লাইসেন্স। আপনি একটা ফার্মেসি করবেন, কি লাগবে? ট্রেড লাইসেন্স লাগবে, সাথে আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এবং ফার্মেসি করার জন্য একটা কোর্স করতে হয়। মুদি দোকানে ঠিক আছে? রাইট, না হলে সে পারে একটা না। কোর্স করতে হয়, আপনাকে সেই কোর্সের সার্টিফিকেট দেখাতে হবে, নয়তো আপনি ফার্মেসি করতে পারবেন না যদি আপনি লিগ্যালি করেন। পারমিশন দিবেন। ঠিক আছে? এখন এই যে লিগ্যাল ইস্যুগুলো যে তৈরি হতে পারে, ধরেন এমন হলো আপনার কাছে ট্রেড লাইসেন্স আছে কিন্তু সেটার মেয়াদ শেষ, আপনাকে আবার নবায়ন করতে হবে। এখন এই যে নবায়ন করার মাঝখানে যে সময়টা, এখানে আপনি একটা রিস্ক ফেস করতে পারেন। ধরেন আপনি হচ্ছে গাড়ির বিজনেস করেন, কেমন? গাড়ি কেনা বেচা না, রেন্ট কার। জাস্ট আপনি মালিক, আপনি গাড়ি কিনে ভাড়ায় দিচ্ছেন, তারা চালাচ্ছে, আপনাকে মান্থলি বা ডেইলি বেসিসে আপনাকে একটা অর্থ তারা দিচ্ছে। As like rent a এখন car, right? সেখানে লিগ্যাল রিস্ক আপনার কি তৈরি হতে পারে? ধরেন গাড়িটা রাস্তায় কোনো কারণে ড্রাইভার কি করলো? অ্যাক্সিডেন্ট করে দিল। ড্রাইভার কি করলো? কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে দিল, এবং খুব বাজে লেভেলের, আল্লাহ না করুক এরকম কোনো কিছু না হোক, বাট এরকম
কাকে ধরবে এসে? ড্রাইভারের সাথে সাথে কাকে ধরবে? যে গাড়ির মালিক তাকে। এখন যদি আপনার গাড়ির তখন আপনার ইন্স্যুরেন্স করা না থাকে, আপনি প্রথমে ওখানে ফেসে গেলেন। দ্বিতীয়ত যদি আপনার ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ না থাকে, আপনি ওখানেও ফেসে গেলেন যে আপনি কেন লাইসেন্স না দেখে গাড়িটা দিয়েছেন। এই যে বিভিন্ন প্রকারের রিস্ক তৈরি হতে পারে লিগ্যালিটি বেসিস করে বা রেগুলেশন বেসিস করে। সরকারি অনেক ধরনের রেগুলেশন মানে রেগুলেটরি প্রতিষ্ঠান আছে, বেসরকারি আছে, কোনোটার একটা চক্করে আপনি পড়ে গেলেন না আপনারই হঠকারিতার কারণে, তখন কোন রিস্ক তৈরি হতে পারে? লিগ্যাল। ধরেন আপনি 5 জন মিলে একটা ব্যবসা করেন, 5 জন পার্টনার, আপনারা কোনো কন্ট্রাক্ট করেন না, আপনারা খুব বিশ্বাস করে একটা প্রজেক্ট নিয়েছেন, খুব লাভও হয়েছে। একটা পর্যায়ে কোনো একজন মানুষ, আমরা কোনো একজনের মনে হলো যে এই প্রফিট আমি একাই নিয়ে চলে যাব, বাকি 4 জন গোল্লায় যাবে, তখন সে একা সবকিছু নিয়ে ভেঙে গেল। তখন কি আপনার বিজনেসটা রান করবে নাকি ওখানেই ভেঙে পড়বে? ভেঙে পড়বে। এইবার আপনি লিগ্যালি চিন্তা করেন, আপনার বিজনেসটা থাকবে না, কারণ 5 জনের মধ্যে একজন উধাও, সে আপনার প্রফিট নিয়ে উধাও, সে আপনার কোনো কন্ট্রাক্ট করেন না, তাহলে আপনি কোন আদালতে মামলা করবেন বলেন? আপনি বিশ্বাসের উপরে বন্ধুরা মিলে ব্যবসা করলেন, কোনো কন্ট্রাক্ট নাই, এখন আপনি কোন আদালতে কি মামলা করবেন? বিবেকের বন্ধু পারবেন না। আবার ধরেন আপনার একটা কন্ট্রাক্ট ছিল, এখন সেই কন্ট্রাক্টটা কি করেছে? কন্ট্রাক্ট ব্রিচ করেছে, তখন আপনাকে ওই আদালতে ছুটতে হবে। এই যে লিগ্যাল ইস্যুগুলো তৈরি হয়, এটার নাম কি? লিগ্যাল রিস্ক। এটার নাম কি? লিগ্যাল রিস্ক। লাস্ট ওয়ান দেখেন, কে যেন বলেছিলেন ন্যাচারাল ডিজাস্টার, আপনি কি বলেছে দেখেন, রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ এক্সটার্নাল হ্যাজার্ড ইনক্লুডিং স্টর্মস, ফ্লাডস এন্ড আর্থকোয়াকস। দেখেন আমাদের এই যে বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টার হয়, এগুলো কি চাইলেও আমরা কন্ট্রোল করতে পারবো? পারবো না। ধরেন আমার ব্যবসাটা আমি খুব ভালোভাবে চালাচ্ছি, একটা প্রজেক্ট হাতে দিয়েছি, প্রজেক্টটা আমি খুব ভালোভাবে রান করছি, শেষ পর্যায়ে এসে এমন একটা ন্যাচারাল ডিজাস্টার হলো যেটা আমি আগে থেকে আন্দাজ করতে পারিনি। করোনা ভাইরাসের কথা চিন্তা করেন, আগে কেউ জানতে পারছিল যে এই করোনা ভাইরাস আমাদেরকে অ্যাটাক করতে পারে বা করোনা নামের কোনো কিছু পৃথিবীতে এক্সিস্ট করে, এটাকে বুঝতে পেরেছে? পারেনি। প্রথম কথা থেকে শুরু হলো চীনের আপনার কি শহর থেকে জানো এটা? প্রত্যন্ত তো ওখান থেকে যখন আপনার প্রথম মানে ফ্লুটা শুরু হলো, তখনও কিন্তু সব দেশে ছড়িয়ে যায়নি। একটা সময় যখন ওখানের মানুষজন বিভিন্ন দেশে যাতায়াত করলো, তখন কি হলো, আস্তে আস্তে এক একটা দেশ বা এক একটা এলাকা রেড জোনে পড়ে গেল। একটা সময় দেখেন করোনা মহামারী আকার ধারণ করে পুরো একটা বছর ইকোনমি ডাউন করে দিল। এখন আপনি দেখেন ইকোনমির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? ইকোনমির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি বলেন তো? মানুষ। কাস্টমার। যদি মানুষই না থাকে, আপনি কার কাছে বেচা কিনা করবেন? বা যদি মানুষই না থাকে, টেকনোলজিকে রান করবে কে? ব্যবসা বাণিজ্যটা করবে কে? ইকোনমিটা চালাবে কে? সেই মানুষই যখন আপনার করোনা ভাইরাসের কারণে একের পর এক, মানে জাস্ট ওই যে বার্ড ফ্লুতে আগে যখন মুরগি মারা যেত, আমি দেখেছি বিভিন্ন ফার্মে, ওই আপনার পোল্ট্রি মুরগিগুলো একটা ফ্লু হলে দেখবেন পুরো একটা ফার্ম শেষ হয়ে যেত একসাথে, এক রাতের মধ্যে। এখনো হয়। এই করোনা ভাইরাসের সময় একদম সেম কেস হয়েছে কাদের সাথে? আমাদের সাথে, মানুষের সাথে। দেখবেন যে পুরো একটা এলাকা সব শেষ হয়ে যাচ্ছে, একটা পুরো ফ্যামিলি পুরো নাই 2 থেকে 3 দিনের মধ্যে, এবং একটা লাশকে দাফন করার জন্য আরেকটা মানুষ পাওয়া যাচ্ছে। ইন্ডিয়াতে ঠিক আছে, আসলে কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পরে করোনাটা ছড়ায় না। আপনি যদি জেনুইনলি চিন্তা করেন, একটা মানুষ মারা যাওয়ার পরে করোনা ছড়ায়, ভাইরাসটা মারা যায়, কিন্তু ওটা আমাদের ওই ভয় থেকে, ভীতি থেকে এবং অজ্ঞতা থেকে আমরা কি করি, ওই মানুষটার কাছে পর্যন্ত আমরা যাই না। ফ্যামিলি মেম্বারের কাছে যাচ্ছিল না, বাবা ছেলের লাশের কাছে যাচ্ছে না, ছেলে বাবার লাশের কাছে যাচ্ছে না। কতটা হৃদয় বিদারক আপনি চিন্তা করেন। তাহলে এটা আমরা আগে থেকে চিন্তা ভাবনা করিনি। এই যে দেখেন এই বছর কি পরিমাণে বন্যা হলো, এই বছর এই যে আপনার কি বলে তিস্তার পানিতে যে আপনার পুরো ফেনী নোয়াখালী ওই সাইডটা আপনার তলিয়ে গেল। ফেনীতে কিন্তু নরমালি কিন্তু বন্যা হয় না, মানে ফেনীর দিকে এরকম ডুবে যায় না। প্রাণ দিতে গিয়েছিলাম, তারা যে পরিমাণ পানি হচ্ছে প্রথমে তারা এটা দেখবেন যে আপনি বরিশাল, পটুয়াখালী, শুনেন, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা, এই দিকগুলোতে কি হয়, প্রতি বছর বন্যা হচ্ছে। ঠিক আছে, প্রতি বছর বন্যা হচ্ছে, এবং তারা কেন এত বেশি ডুবে যাচ্ছে না? কারণ ওখানে নদী বেশি, খাল বেশি, ড্রেনেজ সিস্টেম ভালো, পানিটা নেমে যাচ্ছে। কিন্তু আপনি নোয়াখালীর ওদিকের কথা চিন্তা করেন, ওখানে নদী খাল খুব বেশি পরিমাণে আছে, পানিটা কোথায় নামবে? সিস্টেম নাই তো। আর ওরা ওদের সাথে পরিচিত না। এই যে হুট করে যেটা হয়েছে, এটাকে আমরা কি বলতে পারি? ন্যাচারাল ডিজাস্টার।
হ্যাজার্ড। তাহলে এই রিস্কগুলো আমার কার সাথে পড়বে? এক্সটার্নাল হ্যাজার্ড। এবার আমাকে বলেন তো আমরা কয়টা রিস্ক সম্পর্কে জানলাম? 6টা। কি কি? কস্ট রিস্ক, প্রোগ্রাম রিস্ক, ক্যালেন্ডার রিস্ক অর প্রোগ্রাম রিস্ক, অপারেশনাল রিস্ক, অপারেশনাল মার্কেট রিস্ক, রিস্ক, মার্কেট রিস্ক, লিগ্যাল রিস্ক, লিগ্যাল রিস্ক, ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার আর এক্সটার্নাল হ্যাজার্ড। বলেন তো কঠিন কিনা? ইজি। ইলিগাল রিস্ক থাকা উচিত ছিল। এই লিগ্যাল রিস্কের মধ্যে ইলিগাল, কারণ মানুষ যখন ইলিগাল কাজ করে তখন লিগ্যাল রিস্কে জড়িয়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমাকে বলেন তো এই যে টাইপ অফ রিস্ক, এটা কারো কোনো সমস্যা আছে কিনা বা পরীক্ষা আসলে লিখতে পারবেন না, এই ভয় ভীতি এখন কাজ করছে কিনা? পারবো না। যে কোনো একজন বলেন, দরকার আমি এটা আবার বোঝাবো। পারবো। পারবেন? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাকো। আর একটা টপিক দেখেন, পরে এই টপিকটা আমরা সামনের ক্লাসে কমপ্লিট করব। এটা কমপ্লিট করলে আমাদের এই চ্যাপ্টার শেষ। ওকে।